এটা একটা ইঁদুরের গল্প, আর ইঁদুরটার নাম স্টুয়ার্ট। একবার এক এতিমখানা থেকে একটা পরিবার তাকে এডপ্ট করে নেয়, কিন্তু শুরুর দিকে পরিবারের ছোট্ট ছেলে জর্জ তাকে মেনে নিতে পারেনি। এমনকি তাদের ঘরের যে বিড়ালটা ছিল সেও মাঝে মাঝে স্টুয়ার্টকে খেয়ে ফেলার ফন্দি করত। তবে স্টুয়ার্ট কখনো হাল ছাড়েনি। একসময় জর্জ আর সেই বিড়াল দুজনেই তার বন্ধু হয়ে যায়, আর বিভিন্ন অ্যাডভেঞ্চার দৌড়াদৌড়ি শেষ করেই স্টুয়ার্ট সেই ফ্যামিলি অর্থাৎ লিটল ফ্যামিলির সাথে খুব মজায় মজায় দিন কাটাতে শুরু করে। তবে এই ভিডিওটা বুঝতে হলে আপনাকে এই মুভির পার্ট 1 শেষ করে এখানে আসতে হবে। আশা করি আপনি সেটা অলরেডি করে ফেলেছেন, আর না দেখে থাকলে চ্যানেলেই আছে, দেখে ফেলুন, তারপর গিয়ে এই ভিডিওটা দেখুন, তাহলেই সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এটা আসলে সেই মুভিরই একটা সিকুয়াল। প্রথম পর্ব মুক্তির 3 বছর পর অর্থাৎ 2002 সালে স্টুয়ার্ট লিটলের পরবর্তী সিকুয়ালটা মুক্তি পায়, আর আজকে তার গল্পই আপনাদের বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। লিটল পরিবারে এখন একজন নতুন সদস্য এসেছে। জর্জের এখন একটা 2 বছরের ছোট বোনও আছে। সব মিলে তাদের ফ্যামিলি খুব সুন্দর সময় কাটাচ্ছে। জর্জ তার খেলনাবাতি দিয়ে সে তার রুমেই স্টুয়ার্টের জন্য একটা বেডরুম বানিয়ে দিয়েছে। সেখানেই আজকে ঘুম থেকে উঠে সে তার লিফটে করে নিচে নেমে আসে, আর জর্জকে ঘুম থেকে জাগায়, কারণ আজকে তাদের ফুটবল ম্যাচ আছে, আর সেখানে নাকি স্টুয়ার্টও পার্টিসিপেট করছে। কিন্তু আমি ভাবছি যে ওদের কি নিজের সাইজ সম্পর্কে কোনো ধারণা নাই, কারণ জর্জের মাও স্টুয়ার্টকে নিয়ে চিন্তা করছে খেলার মাঝখানে যদি কেউ তাকে পাড়া দিয়ে মেরে ফেলে তাহলে কি হবে। যাই হোক, সে স্নোবেলকে খাবারের জন্য ডাক দেয়, আর সে তো খুশিতেই কুল কিনারা পাচ্ছে না যে না জানি আজকে তার জন্য কি আছে, চিকেন নাকি মাটন। আর ঠিক তখনই বলতে বলতে জর্জের ছোট বোন মার্থা তার খাবারের বাটি নিচে ফেলে দেয়, আর জর্জের মা তার জন্য আলাদা খাবার না দিয়ে মার্থার শিপ পরে যাওয়া খাবারটাই স্নোবেলকে খেতে দেয়। মানে এই পরিবারের সবাই যেন স্নোবেলের ইগো হার্ট করার জন্য একদম বসেই থাকে। বিড়ালটা এই কারণেই রাগ হয়ে যায়। তারপর সেদিন পরিবারের সবাই মাঠে চলে যায়। সেখানে বাচ্চাদের সাথে জর্জের খেলা শুরু হয়, কিন্তু স্টুয়ার্টকে শুধুমাত্র সাবস্টিটিউট হিসেবেই বসিয়ে রাখা হয়। অবশ্য এতে জর্জের মা খুশি হয়, কারণ সে ভয় পাচ্ছিল যে স্টুয়ার্ট যদি মাঠে নেমে পড়ে তাহলে সে অবশ্যই কোনো না কোনো ব্যথা পাবে। কিন্তু একসময় বলতে বলতেই জর্জের দলে একটা ছেলে ব্যথা পেয়ে যায়, আর তখন স্টুয়ার্টকেই খেলার জন্য সুযোগ দেওয়া হয়। আর এতে সে নিজে অনেক খুশি হয়ে যায়। সে মাঠে নামবে, গোল করবে, কিন্তু তার মা এতে আতঙ্কিত হয়ে পড়ে। সে তো উঠে মাঠে চলে যেতে ধরে, স্টুয়ার্টকে বুঝিয়ে সুঝিয়ে মাঠ থেকে বাইরে নিয়ে আসবে, কারণ যেভাবে চলছে কখন না কখন পায়ের তলায় পড়ে সে মারা যায়। ঠিক তখনই জর্জের কাছে বল চলে আসে, আর সবাই তার দিকে ঝাঁপিয়ে এসে পড়ে। তাই সে কোনো কিছু চিন্তা না করেই স্টুয়ার্টের কাছে বলটা পাস করে, কিন্তু সেই বল স্টুয়ার্টকে নিজের সাথে নিয়ে সোজা গোল পোস্টে ঢুকে যায়। আর ফাইনালি জর্জ আর স্টুয়ার্ট এর টিম জিতে যায়। কিন্তু তার মা বাবা সোজা মাঠে এসে বলের তলায় খুঁজতে শুরু করে যে স্টুয়ার্ট আসলে কোথায়, আর তারা দেখে সে গোল পোস্টে ঝুলে আছে। মানে ঝুলে ঝুলেই বলে মনে হয় পরের বার থেকে খেলতে নামার আগে তার লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। এই নিয়ে রাতের বেলায় তাদের মা বাবার মধ্যে কথা হয়। জর্জের মা আজকের ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিল যদি স্টুয়ার্টের কিছু হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে অনেক বোঝায় যে তাকে দুনিয়ার সবার সাথে মানিয়ে নিতে শিখতে হবে, তাকে সবকিছু করতে দাও, তাহলেই সে নতুন কিছু শিখতে পারবে। কিন্তু তবুও তার মায়ের ভয় যায় না। আর উপরে জর্জ আর স্টুয়ার্ট আজকের ঘটনা নিয়ে বেশ হাসি তামাশা করছিল। তবে শেষে গিয়ে স্টুয়ার্ট নিজেও কষ্ট পায়, কারণ সে চাইলেও আসলে সবকিছু করতে পারবে না, কারণ সে তো মানুষ না, সে সামান্য একটা ছোট্ট মোট্ট ইঁদুর। পরদিন সকালে জর্জ আর স্টুয়ার্ট যখন একসাথে তাদের খেলনা প্লেন নিয়ে কাজ করছিল, তখন জর্জের এক বন্ধু তার সাথে খেলতে আসে। তাই স্টুয়ার্টকে একা ফেলে জর্জ তার সাথে গেম খেলতে ভেতরে যায়, আর এটা দেখে স্নোবেল তাকে নিয়ে মজা করে। তাই সে বোরিং হচ্ছিল বলে ওই প্লেনের ভিতরে টুকটাক কাজ বাকি ছিল সেগুলো করতে শুরু করে। হঠাৎ ভুলবশত যে প্লেনটা স্টার্ট দিয়ে ফেলে, আর এই শব্দ শুনে জর্জ আর তার বন্ধু ছুটে গিয়ে দেখে যে প্লেন লাড্ডুর মতো ঘুরতে শুরু করেছে, আর ওটার ভেতরেই স্টুয়ার্ট। একসময় স্টুয়ার্ট প্লেনের লিভার ধরে টান দিতেই সেটা উঠতে শুরু করে, আর স্নোবেলের পিছে পড়ে যায়। সে তো কোনো রকমে বেঁচে যায়, কিন্তু প্লেনটা আর থামানো যাচ্ছে না। বলতে বলতেই জর্জের মা যখন তার মেইন গেট খুলে ভেতরে ঢুকতে ধরে, তখনই স্টুয়ার্ট সেই প্লেন নিয়ে বাইরে চলে যায়, আর নিজে নিজেই আকাশে উঠতে শুরু করে। সে কোনোভাবেই প্লেনটা কন্ট্রোল করতে পারছে না, আর এক সময় স্টুয়ার্টকে নিয়ে সেটা ক্র্যাশ করে, যার কারণে জর্জের মা তাদের বকাঝকা দেয় যদি কিছু একটা হয়ে যেত। এমনকি এতে করে জর্জ নিজেও খুব রাগ হয়, কারণ এই প্লেনটা ছিল তার খুবই পছন্দের একটা খেলনা, সেটাকে স্টুয়ার্ট ভেঙে ফেলেছে। আসলে ইদানিং জর্জ স্টুয়ার্টের বদলে অন্যান্য বন্ধু বানিয়ে নিয়েছে, তাদের সাথে বেশিরভাগ সময় সে কাটায়, আর স্টুয়ার্ট বাসাতে বেশিরভাগ সময় একাই থাকে। এমনকি সে যখন স্কুলে যায় তখনও বাচ্চারা তার সাথে বন্ধুত্ব করতে চায় না। পরবর্তীতে স্টুয়ার্টকেও স্কুলে ভর্তি করা হয়েছিল। সে তার গাড়িতে করেই স্কুলে যায়, আর গাড়িতে করেই ফিরে আসে। সেদিন একইভাবে বাসায় ফেরার সময় হঠাৎ আকাশ থেকে একটা চড়ুই পাখি এসে তার গাড়িতে পড়ে। তার অবস্থা খুব খারাপ, ঠিকঠাক ভাবে কথাও বলতে পারছে না। আর তখনই তাদের দুজনের উপর একটা বাজ পাখি এসে হামলা করে। সেখানে স্টুয়ার্ট অনেক দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে, যার কারণে একদম শেষ মুহূর্তে তারা ওই পাখির হাত থেকে বেঁচে যায়। তো চড়ুই পাখিটা স্টুয়ার্টকে ধন্যবাদ জানায়, বলে তার নাম নাকি মার গেল, তবে গল্প বলার সুবিধার্থে আমি তাকে মেরি বলেই ডাকছি। সেই ঘটনায় মেরির পা মচকে গেছে, তাই স্টুয়ার্ট তাকে কোলে করে বাসায় নিয়ে আসে। বাহ, স্টুয়ার্ট তো মনে এখন তার নতুন বন্ধু পেয়ে গেছে। মনে হচ্ছে বন্ধুর থেকে বেশি কিছু একটা হবে সামনে। আচ্ছা, দেখতে থাকি। সেখানে স্টুয়ার্ট তার এই ফার্স্ট এড করে দেয়, যেখানে দুজনের ভালোই কথা হয়। স্টুয়ার্ট জানতে পারে মেরির আসলে মা বাবা নেই, সে যখন যে জায়গায় পায় সেখানেই থাকে। তার এই অবস্থায় স্টুয়ার্ট তাকে বাইরে যেতে দিবে না।
তাকে আপাতত কিছুদিন এখানেই তার সাথে থেকে যেতে বলে। প্রথমত সে থাকতে চাচ্ছিল না, কিন্তু পরে নিজের শরীরের এই অবস্থা দেখে সে রাজি হয়ে যায়। তখন স্টুয়ার্ট তাকে অপেক্ষা করতে বলে কিছু খাবারের জন্য যায়। আর ঠিক ওই সময়টাতেই স্নোবেল তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘরে ফিরে আসে। ভেতরে এসে মেরিকে দেখে সে হকচকিয়ে ওঠে। স্টুয়ার্ট তার সাথে স্নোবেলের পরিচয় করিয়ে দেয়, কিন্তু সে মানতে পারবে না, কারণ স্নোবেল যখন তার বন্ধুদের নিয়ে ঘরে আসে তখন তো জর্জের মা উল্টো রাগ হয়, তাই সে মেরিকে দেখলেও রাগ হবে। কিন্তু দেখা যায় জর্জের মা এসে উল্টো মেরিকে নিজের হাতে নিয়ে ওকে ওয়েলকাম করে, আর স্নোবেলের এটা দেখে একদম রেগে মেগে ফুলে সেখান থেকে চলে যায়। বিড়ালটার আসলে খুবই কষ্ট। যাই হোক, এভাবেই কয়েকটা দিন পার হয়। পরদিন স্টুয়ার্ট মেরিকে বাসায় রেখে স্কুলের দিকে রওনা হয়। আর তার কিছুক্ষণ পর মেরি তার ডানা থেকে বাঁধনটা খুলে ফেলে আর খুব স্বাভাবিকভাবেই উঠতে শুরু করে। সোজা গিয়ে লিটল হাউসের ছাদের উপর সেখানে চলে যায়, আর সেখানেই তার সাথে দেখা করতে আসে গতকালকের সেই বাজ পাখিটা। তবে মেরিকে সে আক্রমণ করে না, বরং তাদের কথাবার্তা শুনে বোঝা যায় গতকালকের ঘটনাটা সম্পূর্ণ একটা অভিনয় ছিল। আসলে মেরি লিটল ফ্যামিলিতে এসেছে তাদের একটা দামি জিনিস চুরি করার জন্য, আর সেই বাজ পাখিটা যার নাম হলো ফ্যালকন, তার সাথে অনেকদিন ধরেই সে চুরি করার কাজ করে আসছে। তারা আসলে একটা গ্যাং। কিন্তু এবার এই ঘটনায় মেরি তাকে জানায় লিটল ফ্যামিলিতে সে দামি কোনো কিছুই খুঁজে পায়নি, তাদের অন্য কোনো ফ্যামিলিকে টার্গেট করা উচিত। এটা শুনেই ফ্যালকন বোঝা যায় যে মেরি আসলে এখান থেকে চুরি করতে চাইছে না, নইলে এখানে অবশ্যই দামি কিছু পাওয়ার কথা। আর তখনই মেরি তাকে বোঝায় এই ফ্যামিলিতে সবার মধ্যে যে ভালোবাসাটা আছে এটা তাকে প্রভাবিত করছে। আজ পর্যন্ত কোনো ফ্যামিলি তাকে নিজেদের ঘরে এত সুন্দর করে আশ্রয় দেয়নি। এরা অনেক ভালো মানুষ, তাদের সাথে এরকম চিট করাটা কোনোভাবেই উচিত হবে না। কিন্তু ফ্যালকন তাকে ওয়ার্নিং দেয় যে সে তার কাজ ভুলে যাচ্ছে। যখন আসলে তার কেউ ছিল না তখন এই ফ্যালকনই তাকে আশ্রয় দিয়েছিল, সেটা সে ভুলে যাচ্ছে। তাই ফ্যালকনের লাস্ট ওয়ার্নিং, যত দ্রুত সম্ভব এই ফ্যামিলি থেকে দামি কিছু জোগাড় করতেই হবে। আর তারপর মেরি লিটল ফ্যামিলির সাথে আবারও ফ্রেন্ডলি হতে শুরু করে। পাশাপাশি বোঝা যায় স্টুয়ার্ট এবার মেরিকে পছন্দ করতে শুরু করেছে, তার সাথে সুযোগ পেলেই সে ফ্লার্ট করে। আর এইসব জর্জের মা বাবা খুব ভালো মতোই বুঝতে পারে, তবে সে কাউকে কিছু বলে না। আর এই বিষয়টা দিনে দিনে আরো সামনে এগোতে থাকে। এখন মেরি নিজেও ধীরে ধীরে স্টুয়ার্টকে পছন্দ করতে শুরু করেছে। আর কয়েকদিন পার হলে তাদের মধ্যে বেশ ভালোই একটা সম্পর্ক। দুজনে মিলে তাদের বাড়ির একটা ফাঁকা জায়গায় একসাথে বসে টিভি দেখছিল। জর্জের বাবা তাদের জন্য আমার একটা পরিবেশও তৈরি করে দিয়েছে, আর সেখানে মেরি কিছু সুন্দর একটা জিনিস দিয়ে প্রপোজ করে। আর প্রপোজ করার সময় অবশ্যই স্টুয়ার্ট বেশ নার্ভাস ছিল, কিন্তু মেরি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এই জিনিসটাই তাদের বাড়ির ছাদের উপর থেকে ফ্যালকন খেয়াল করে। আর এই ঘটনাটা তার মোটেও পছন্দ হয় না, তাই পরের দিন ফ্যালকন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসে। তাকে সে বেশ কটাক্ষ করে কথা বলে যে দেখছি তো তোমাদের সেই প্রেম কাহিনী, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমি মিস মিটলের হাতে একটা ডায়মন্ড রিং দেখেছি, তোমার কাজ হবে আজকের মধ্যে সেটাকে আমার হাতে তুলে দেবা, নাহলে কিন্তু তোমার সেই স্টুয়ার্ট আমার পেটের ভেতরে থাকবে। যার কারণে এখন মেরির আর কিছুই করার রইল না। রাতের বেলা জর্জের মা হাত ধোয়ার জন্য তার রিংটা খুলে বেসিনের পাশে রাখে, আর তখনই জর্জের ছোট বোন কান্নাকাটি করছিল। সে একটু অন্যদিকে যায়। ঠিক এই ফাঁকে মেরি সেই রিংটাকে নিয়ে পালিয়ে যায়। আর ফিরে এসে সে যখন তার রিং খুঁজে পায় না তখন সে মনে করে হয়তোবা রিংটা বেসিনের নালা দিয়ে পড়ে গেছে, তাই সে তাড়াতাড়ি প্লাম্বারকে কল দিতে ধরে। কিন্তু ওই ফাঁকে স্টুয়ার্ট সবকিছু জানতে পেরে তার বাবার সাথে বুদ্ধি করে একদম রেডি হয়ে নালার ভেতরে গিয়ে ঢুকে পড়ে। জর্জের বাবা একটা সুতা ধরে তাকে ঝুলিয়ে রেখেছে, কিন্তু যখন তাদের মা সেখানে কি হচ্ছে জিজ্ঞাসা করতে আসে তখনই ভুলবশত সুতাটা ছিঁড়ে যায়, আর স্টুয়ার্ট সেই ময়লা নালার ভেতরে আটকে পড়ে। ধীরে ধীরে সে নিচে পড়ে যাচ্ছিল, আর তাকে এখন কিভাবে তারা বের করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। আর বাইরে থেকে মেরি এসব কিছু দেখে আর সহ্য করতে পারে না। সে কোথা থেকে যেন একটা নেকলেস জাতীয় জিনিস এনে সেই নালার ভেতরে ছেড়ে দেয়, আর স্টুয়ার্ট ওটাকে ধরে বাইরে বের হয়ে আসে। যাক, এবারের মতো সে বেঁচে গেল। রাতের বেলা তাদের মা এই নিয়ে তার বাবার উপর খুব রাগ হয়। সে জানায় স্টুয়ার্ট নিজেই তোমাকে সাহায্য করতে চেয়েছিল, আমিও তাকে নিয়ে ভয় পাই, কিন্তু তাকে সবকিছুতে তো আর আটকে রাখা যায় না। আর সেই দরজার বাইরে থেকে মেরি সবকিছু খেয়াল করে যে সে নিজে একটা ফ্যামিলির সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। সেই বিষয়টা নিয়ে সে এখন তাদের সামনে আর থাকতে পারবে না। রাতে স্টুয়ার্ট যখন ঘুমাচ্ছিল তখন তার পাশে সেই প্রপোজ করার সময়ের গিফটটা রেখে তাকে বিদায় জানিয়ে সে চলে যায়। আর সকালে ঘুম থেকে উঠে স্টুয়ার্ট তাকে খুঁজে না পেয়ে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করে। তখন জর্জের মা তাকে বোঝায়, দেখো মেরি খুবই মুক্ত প্রকৃতির পাখি, হয়তোবা সে তার বন্ধুদের কাছে ফিরে গেছে। কিন্তু এই বিষয়টা স্টুয়ার্ট মানতে পারে না। সে মনে করে হয়তোবা ওই বাজ পাখিটা তার কোনো ক্ষতি করেছে। তাই রাতের বেলা কোনো কিছু চিন্তা না করি রেডি হয়ে জর্জকে ডাক দেয়, আর তাকে জানায় সে নাকি মেরিকে খুঁজতে বের হচ্ছে, ওর সম্ভবত কোনো বিপদ হয়েছে। প্রথমে জর্জ তার বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না, তাকে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু তবুও স্টুয়ার্ট জেদ ধরে বসে। তাই জর্জ ঘুমের ঘরে তাকে বলে দেয় সেই যেন স্নোবেলকে সাথে করে নিয়ে যায়। আর এই শুনে স্টুয়ার্ট স্নোবেলের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু স্নোবেল তাকে কোনো গুরুত্বই দেয় না। তাই স্টুয়ার্ট তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে যে যদি ঘরে কেউ তাকে খুঁজে না পায় তাহলে সবার আগে স্নোবেলের উপর আঙুল উঠবে। তাই কোনো উপায় না পেয়ে স্নোবেল তার কথায় রাজি হয়। দুজনে মিলে আবার মেরিকে খুঁজতে বের হয়। আর তারপর সকাল হলে ঘরের সবাই জর্জকে জিজ্ঞাসা করে যে
স্টুয়ার্ট কোথায়, কিন্তু সে তাকে বানিয়ে বলে যে সে নাকি স্কুলে একটা নাটকে পারফর্ম করার জন্য তাড়াতাড়ি স্কুলে গিয়ে প্র্যাকটিস করছে। কিন্তু ওইদিকে দেখা যায় স্টুয়ার্টের গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, তার গাড়িটা আসলে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখন পায়ে হেঁটেই মেরিকে খুঁজতে হবে। তবে আমাদের এই স্নোবেল এই ঘটনায় বেশ বিরক্ত। তারপর বিকালবেলা জর্জ তার মতো বাসায় ফিরে আসে, কিন্তু স্টুয়ার্টকে দেখতে না পেয়ে তার মা তাকে জিজ্ঞাসা করে। তখন জর্জ জানায় যে স্টুয়ার্ট নাকি রিহার্সাল করতে রকির বাসায় গেছে আর আজকে রাতে সেখানেই থাকবে। আর এই বলে ঘরের ভিতর চলে যায়। জর্জ আগে রকিকে ফোন করে আর শিখিয়ে দেয় যদি তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করে তাহলে সে যেন বলে যে স্টুয়ার্ট তার সাথে আছে। আর এইদিকে স্নোবেল আর স্টুয়ার্ট পায়ে হেঁটে এখনো মেরিকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে রাতও হয়ে গেছে, তাই এবার বুদ্ধি করে স্নোবেল তাকে নিয়ে তার বন্ধু এলাকার মন্টির কাছে যায়। মন্টিকে তারা ওই বাজ পাখি সম্পর্কে জিজ্ঞাসা করে আর এখানে তার কথা শুনে মন্টিও ভয়ে হা করে ফেলে। সে বলে এই এলাকার সবাই ওকে ভয় পায়, তোরা ওর কাছে কেন যাবি? স্নোবেল কথা না বেরিয়ে শুধুমাত্র তার লোকেশন জানতে চায়। অবশ্য মন্টি থেকে লোকেশন জানিয়ে দেয় শহরের ফিসকিন বিল্ডিং এর একদম টপ ফ্লোরে এসে থাকে। দুজনকে সাবধান করে দেয় নিজের জীবন নিয়ে ফিরতে চাইলে ওখানে যাস না। কিন্তু স্টুয়ার্ট কোনো কথা না শুনে পরদিনই সকালে ওখানে পৌঁছে যায়। প্রথমে সে তার বাড়িতে কল করে আর জর্জকে জানায় যে সে ঠিক আছে, কাজ হয়ে গেলেই সে ফিরে আসবে। আর এদিকে জর্জ তার বাসায় একের পর এক মিথ্যা কথা বলতে বলতে একদম ক্লান্ত হয়ে গেছে। এখন এদিকে স্টুয়ার্টের জন্য সবথেকে বড় সমস্যা হলো বিল্ডিং এ সেই টপ ফ্লোরে পৌঁছানো। আর এই নিয়ে চিন্তা করতে করতে সে পাশের একজন বেলুনওয়ালাকে দেখতে পায় আর তার থেকে একটা বেলুন কিনে নেয়। সেটা ধরে স্টুয়ার্ট উপরে উঠতে শুরু করে আর একদম টপ ফ্লোরে পৌঁছানোর পর ভেতরে গিয়ে সে ফ্যালকনের সাথে দেখা করে। তার হাতে করে সে একটা খেলনা তীর নিয়ে এসেছে আর এটা দেখেই সে ফ্যালকনকে ভয় দেখায় আর তাকে জিজ্ঞাসা করে তার প্রিয়তমা মেরিকে সে কি করেছে। ঠিক তখনই সেখানে মেরি চলে আসে আর সেখানে ফ্যালকন তাকে উল্টাপাল্টা বোঝাতে শুরু করে, বলে মেরি তাকে নিজের জালে ফাঁসিয়েছে, এটা পুরোটাই তাদের একটা প্ল্যান ছিল। এমনকি সেখানে সে জর্জের মায়ের ডায়মন্ডের রিংটাও দেখায় আর বলে এটার জন্যই পুরোটা নাটক সাজানো হয়েছে। আর এটা দেখে স্টুয়ার্ট একদম অবাক হয়ে যায়। তাহলে এতদিনের সবকিছুই অভিনয় ছিল, সেই বন্ধুত্ব সেই ভালোবাসা সবকিছুই তাহলে মিথ্যা। কিন্তু মেরি তাকে বলে যে এটা ঠিক, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্বটা কখনো মিথ্যা ছিল না। এটা বলতে বলতেই ফ্যালকন স্টুয়ার্টকে থাবা দিয়ে ধরে নিয়ে যায় আর সেই এত উঁচু থেকে তাকে নিচে ফেলে দেয়। তখন মেরি তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে এগিয়ে আসে, কিন্তু ফ্যালকন উল্টো মেরিকেও ধরে ফেলে আর তাকে ধরে নিয়ে একটা টিনের ডিব্বায় আটকে ফেলে আর নিজের খাবার জোগাড় করতে বের হয়। ঠিক তখনই স্নোবেল সিঁড়ি বেয়ে উপর পর্যন্ত পৌঁছায়। সেখানে মেরি তার আওয়াজ শুনে তাকে চিনে ফেলে আর স্নোবেল তাকে স্টুয়ার্টের কথা জিজ্ঞাসা করলে মেরি কান্না করতে করতে ভেতর থেকে জানায় ফ্যালকন নাকি তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে স্নোবেল খুবই কষ্ট পায়। সে বিশ্বাস করতে পারে না যে স্টুয়ার্ট আর বেঁচে নেই। যতই হোক সে তাদের ফ্যামিলির একজন সদস্য। আর অপরদিকে আমরা দেখতে পাই সেই ঘটনায় স্টুয়ার্ট আসলে বেঁচে গিয়েছে, তার জ্ঞান ফিরে এসেছে। আসলে তাকে যখন উপর থেকে ফেলে দিয়েছিল তখন সে সোজা একটা ময়লার গাড়িতে এসে নরম কিছুর উপর পড়েছিল, যার কারণে কিছুক্ষণের জন্য সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এখন তার জ্ঞান ফিরে এসেছে। সে দেখতে পায় যে একটা বিশাল বড় ময়লার জাহাজের মধ্যে, আর এই জাহাজটা কোথায় যাচ্ছে ঠিক কিছুই জানে না। এখান থেকে সে বেরও হতে পারবে না, কারণ একদম সমুদ্রের মাঝখানের দিকে সে যাচ্ছে। কিন্তু স্টুয়ার্টের মনটা একদম ভেঙে গিয়েছে, কারণ মেরিকে সে খুবই আপন ভেবেছিল, কিন্তু সে তাকে এভাবে ধোঁকা দেবে এটা সে কিছুতেই বুঝতে পারলো না। আর এইদিকে জর্জ বাড়িতে ধরা পড়ে গেছে, কারণ এবার তাকে ভালো মতো জিজ্ঞাসা করা হয় যে স্টুয়ার্ট আসলে কোথায়। তাই জর্জ এবার জানায় সে ফোন করেছিল, লাস্টবার বলেছিল সে শহরের নাকি সব থেকে বড় বিল্ডিং এর টপ ফ্লোরে মেরিকে খুঁজতে গেছে। আর এই কথা শুনে সবাই তাকে খুব কথা শোনায় আর তাড়াতাড়ি রেডি হয়ে তাকে খুঁজতে বের হয়ে পড়ে। এমনকি রাস্তায় তারা স্টুয়ার্টের গাড়িটাও দেখতে পায়, যেটা নষ্ট হয়ে রাস্তায় পড়ে আছে। এবার তাদের ভয় আরো বেড়ে যায়, তাড়াতাড়ি করে তারা ওই বিল্ডিং এর কাছে যায়। আর এদিকে জাহাজের সেই ময়লার মধ্যে স্টুয়ার্ট একটা সময় নিজের মনকে সামলে নেয়। যতই হোক সেই তো তাকে ভালোবেসেছে, তাকে বাঁচানোর দায়িত্বটা আসলে তারই। এই ভাবতে ভাবতেই তার সামনে একটা ভাঙাচোরা খেলনা প্লেন সে দেখতে পায়। আর মনে আছে এটা সেই প্লেন যেটাকে কিছুদিন আগে ভুলবশত সে ভেঙে ফেলেছিল। এটাকে দেখে স্টুয়ার্ট আবারও তার আশা ফিরে পায়। এই ভাঙাচোরা আরো অনেক কিছুই ছিল, সবকিছু এক এক করে জোগাড় করে স্টুয়ার্ট ওই প্লেনটাকে কোন রকমে উড়ার মতো একটা অবস্থায় নিয়ে আসে। আর তারপর সেই প্লেন নিয়ে সে বেরিয়ে পড়ে মেরিকে বাঁচাতে। আর শহরের সেই বিল্ডিং এ তখন অনেক চেষ্টার পর স্নোবেল ও মেরিকে মুক্ত করে ফেলে, কিন্তু তখনই ওই ফ্যালকন ওখানে চলে আসে। আর তাকে দেখে ভয় পেয়ে স্নোবেল নিজেই সেই ডিব্বা থেকে লুকিয়ে পড়ে আর ফ্যালকন সেই ডিব্বা সহ তাকে নিচে ফেলে দেয়। আর সেই ডিব্বা সহ স্নোবেলকে বিল্ডিং এর একদম নিচে পড়তে পড়তে একটা ডান্ডার সাথে গিয়ে আটকে যায়। কিন্তু ওদিকে মেরির পেছনে পড়ে আছে ফ্যালকন। আর একদম শেষ মুহূর্তে সেখানে স্টুয়ার্ট এসে মেরিকে বাঁচিয়ে নেয়। ভাগ্যক্রমে ওই সময়টাতে লিটল পরিবারের সবাই একটা ট্যাক্সিতে করে এখানে পৌঁছে গিয়েছে আর তারা স্টুয়ার্টকেও দেখে ফেলেছে। এদিকে স্টুয়ার্ট ফ্যালকনকে ফাঁকি দিয়ে তার বিমান নিয়ে সকল কেরামতি দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর মাঝে মাঝেই ফ্যালকন উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে পড়ছে। তাদের দুজনকে দেখে লিটল পরিবারের সবাই ট্যাক্সি ড্রাইভারকেও তাদের পিছু
করতে বলে। তারপর ফ্যালকন একসময় তাদের ধরে ফেলে আর তাদের প্লেনটাকে অনেক উঁচুতে নিয়ে তাদের যে সেকেন্ডারি উইং ছিল সেটাকে ভেঙে দেয়, যার কারণে স্টুয়ার্ট আবারও প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে। দুজনেই তখন নিচে পড়ে যাচ্ছিল। তাই স্টুয়ার্ট মেরিকে বলে, আমাকে আমার মতো ছেড়ে দাও, তুমি উড়তে পারবে উড়ে যাও। কিন্তু মেরি তাকে ছাড়বে না, বলে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। একদম টিপিক্যাল বাংলা সিনেমার মতো। যাই হোক, যার কারণে অনেক চেষ্টার পর একদম শেষ মুহূর্তে স্টুয়ার্ট তার মেইন উইং দিয়েই তার প্লেনটাকে কন্ট্রোলে নিয়ে ফেলে। আর নিচে দাঁড়িয়ে লিটল ফ্যামিলির এগুলো দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। কিন্তু এবার স্টুয়ার্ট একদম রেখে গেছে। সে মেরিকে প্লেন থেকে নামিয়ে দিয়ে সোজা ফ্যালকনের দিকে এগোতে থাকে। দেখে মনে হচ্ছে দুজনের মুখোমুখি সংঘর্ষ হবে, যা দেখতে পেয়ে এবার জর্জের মা বাবা খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু একদম শেষ মুহূর্তে স্টুয়ার্ট তার কাছে থাকা তার মায়ের সেই রিংটা বের করে সূর্যের দিকে ধরে। তার কারণে সেটার আলো ফ্যালকনের চোখে গিয়ে পড়লে ফ্যালকন কিছুই দেখতে পায় না। আর একদম লাস্ট মুহূর্তে গিয়ে স্টুয়ার্ট একটা কাপড়ের টুকরো নিয়ে প্লেন থেকে লাফিয়ে পড়ে। আর ওইদিকে তার প্লেন গিয়ে ফ্যালকনের কাছে এমন জোরে ধাক্কা মারে যে ফ্যালকনের আর কিছুই করার থাকে না। সে সোজা একদম আহত হয়ে একটা ডাস্টবিনে গিয়ে পড়ে। আর এইদিকে স্টুয়ার্টের কপাল তখনও খারাপ ছিল, কারণ প্লেনের একটা ভাঙা টুকরো এসে তার ছোট্ট প্যারাশুটে লেগে যায়, যার কারণে সেটাও ছিঁড়ে গিয়ে নিচে পড়তে থাকে। কিন্তু মেরি এসে তখন তাকে বাঁচিয়ে নেয়। আর তারপর জর্জ সহ তার বাবা মা দুজনকে নিতে আসে, যেখানে স্টুয়ার্ট আর মেরি তাদের কাছে সকল সত্য কথা খুলে বলে। কিন্তু এতে করে কেউই তার প্রতি রাগ হয় না, তারা দুজনে খুবই প্রশংসা করে। কিন্তু তাদের সাথে যে স্নোবেল তাদের সাহায্য করেছে এখানে তার কোনো ক্রেডিট নেই, যার কারণে সে অনেক রাগ হয়। অথচ ওই স্নোবেল কিন্তু অনেক কিছু করেছে। রাগ দেখিয়ে সে আর বাড়িতে ফিরে যাবে না এই অভিমান করে। কিন্তু তখনই জর্জের মা তাকে বলে ওঠে যে বাড়িতে নাকি স্নোবেলের জন্য সে মাছ রান্না করেছে। আর খাবারের কথা শুনেই বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর অভিমান করব না, এই বলে সে বাড়ি ফিরে যায়। তো যত যাই হোক, মেরি একটা মুক্ত প্রকৃতির পাখি। সবসময় তার একটা স্বপ্ন ছিল যে তার সাথীদের সাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে। আজকে সেই সময় এসেছে। আর সাথীরা একটা বড় জার্নিতে বের হয়েছে, তাই তাদের সাথে তাকেও যেতে হবে। স্টুয়ার্ট নিজেকে এটা বুঝিয়ে নিয়েছে, নিজেকে শক্ত করেছে। তাই সে জানায় মেরিকে সে বিদায় জানাতে পারছে। লিটল ফ্যামিলির প্রত্যেকেই, এমনকি স্নোবেলও তার এই বিদায় খুব কষ্ট পায়। তবে তাকে যেতেই হবে, তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে। এই অবশেষে স্টুয়ার্টকে বিদায় জানিয়ে মেরি তার গন্তব্যে বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই জর্জের ছোট বোন প্রথম বলে ওঠে, বাই বাই মেরি। আর প্রথম তার মুখে এই কথা শুনতে পেরে সবাই খুব খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি কেউ পার্ট 1 মিস করে থাকেন, এখনো পর্যন্ত না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে ভেসে উঠছে এই পার্ট 1 ডান পাশে, চাইলে দেখে আসতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। পরবর্তীতে দেখা হবে আবারও এরকম কোনো মজার গল্প নিয়ে। টাটা।